শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল দেখো কাজে লেগে পড়েছি, আর বাড়ির বউদের এইটাই তো হচ্ছে কাজ, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠেই কাজকর্ম করা। তবে ঘরের সংসারের যে কাজগুলো আছে সেই কাজগুলো এখন তো দিদিই করে, তোমরা তো জানোই। কারণ আমার শরীরটা খারাপ, তো সেই কারণে দিদিই করে, আমাকে করতে দেয় না আর কি সকালের কাজগুলো। তো উঠেছি বেশ অনেকক্ষণ আগেই, তো কিছু জামা কাপড় ছিল রুদ্রর বাবা, রুদ্রর আমার, ভাবলাম সেইগুলোকে ভিজিয়ে দিই। আজকে একটু কাচাকুচি করব। কালকে তো রোদ হয়নি, কালকে কাচাকুচি করিনি। আজকেও সকাল থেকে রোদের কোনো ভাব নেই। কয়েকদিন আগে তো একদম 5:30টার সময়তে ঘরে রোদ ঢুকে যাচ্ছিল। তো দেখছি অনেকটাই বেলা হয়ে গেছে, রোদ এখনও ওঠেনি। তো যাই হোক, বাতাস আছে, বাতাসে হয়তো শুকিয়ে যাবে। তাই সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। ধামাতার জল নিয়ে এলাম, সার্ফ জল গুললাম, দিয়ে ভিজিয়ে রাখলাম। আর ওই যে রুদ্রর একটা গেঞ্জি দেখো নিচে আছে, ওটাকে একসঙ্গে দিলাম না, জানো তো। ওই গেঞ্জিটা যেন খুব রং উঠছে, এত রং উঠলো, 2-3বার কাচা হলো, রং উঠেই যাচ্ছে। তাই ভাবছি ওটাকে আলাদা করে দেব। আর ওটাকে যদি আলাদা করে দেওয়া না হয় না, তাহলে যেগুলো আছে সব রং লেগে আর কি খারাপ হয়ে যাবে। রুদ্র বাবার স্যান্ডো গেঞ্জিটা দেওয়া আছে। তো যাই হোক, জামা কাপড়গুলো সব ভিজিয়ে রাখলাম। তারপরে দেখো চলে এলাম গ্যাসটা মোছার জন্য। সকালবেলায় ঘরটা আমিই মুছেছিলাম, তবে গ্যাসটা তখন মোছা হয়নি, তখন চা হচ্ছিল আর কি। তো যাই হোক, চা হয়ে গেছে। তারপরে দেখো এলাম এখন গ্যাসটাকে মোছার জন্য। বার্নারগুলো আগেই খুলে রেখেছি। তারপরে এই যে বেশি করে একটু কাপড়টা ভেজালাম, দিয়ে জল জল করে প্রথমে মুছলাম। তারপরে আবারও একটু চেপে নিকড়ে নিলাম, তারপরে আবারও আর কি মুছে নিই। তো এইভাবে মুছলে ভালো মোছা হয়। আশপাশটা দেখো দেখতে খারাপ লাগছে, কেমন কালো কালো হয়ে গিয়েছে। কি করব বলো, ওই যে প্লাস্টার করা এরকম থাকলে ওই রকমই হবে। প্রত্যেক দিন মুছি, সেই রকম তো আমাদের রান্নাবান্না হয়ই না যে তেল চিটে পড়বে, শুধু চা হয় আর ওই মুড়ি খাবারটাই হয়। তাও দেখো দেখতে খারাপ লাগছে। তো রুদ্র বাবাকে বলছি এই জায়গাটা ঠিক করার জন্য, ও আবার বলছে এত কাছে দিলে আগুনের তাপে নষ্ট হয়ে যাবে। ওই যে ওয়ালপেপারগুলো হয় না, ওগুলো দেওয়ার জন্য বলছি। তো যাই হোক, নষ্ট হয়ে যাবে বলছে, কি আর করবো, এভাবেই কাটাতে হবে। তো দেখো লাঠিটা দিয়ে নিচটা মুছে নিলাম, আর এই যে কাপড়টা দিয়ে ঢাপিটাকেও মুছে নিলাম। ওদিকে গ্যাসটা মুছতে মুছতে এদিকে কিছুক্ষণ জামা কাপড়গুলো ভেজানো ছিল, তারপরে আমি কাচাকুচি শুরু করে দিয়েছিলাম। কাচাকুচি করে নিলাম, নইলে কি বলো তো, একটু পরে তখন জল চলে যাবে। আর ওই তোলা জলে কাচতে না একদমই ভালো লাগে না, জল চলতে চলতে কাচতে ভালো লাগে। তো সেই কারণে আবার জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে আমি কেচে নিলাম। আর আজকে আমি কেচেছি, যখনই জামা কাপড় কাচাকুচি হয় রুদ্রর বাবাই কাচে। আর একদিন আমি কেচেছিলাম অবশ্য, যেদিনকে ও কাজে ব্যস্ত থাকে, অন্য কোনো কাজ করে, সেই দিনকে আমি আর কি কাচাকুচি করে নিই। আর বেশিরভাগ ছোট ছোটোই ছিল রুদ্র জামা প্যান্ট। তো আস্তে আস্তে আর কি কেচে নিলাম। কি বলো তো, ছোটো জামা কাপড়গুলো কাচতে আমার সেরকম কোনো অসুবিধা হয় না, আস্তে আস্তে কেচে নিই। আর প্রত্যেক দিনের পরা প্রত্যেক দিনের তো কাচা, ওর একবার করে পরে আর ছেড়ে রেখে দিই। তো সেই কারণে আর কি বেশি নোংরাও নয়। তবে ওই বিছানার চাদর, বড় বড় চাদর, ওইগুলো কাচতে কিন্তু অসুবিধা হয়। ওইগুলো কাচতে গেলে তো একটু শক্তি দিয়ে আর কি বল দিয়ে কাচতে হয়, ওইটাই না এখন আমার হয় না। বিছানার চাদর আমি কাচিনি, এখন কাচছি না, কাচলে পরে রুদ্রর বাবাই কেচে দেয়। স্নান করে নিয়েছি, স্নান করে মুড়ি খাবারটা করলাম আগে। আজকে মুড়ি খাবার জন্য করলাম মুসুরি কলাই সিদ্ধ। এই যে আমার মুড়ি নিয়ে নিয়েছি, একটু সর্ষের তেল নিলাম, আর এই যে মুসুরি সিদ্ধ। মুসুরি সিদ্ধ গন্ধটাই তো দারুণ লাগে, কি বলবো। তো একটু আগে কাকিমা এসেছিল, কাকিমা দেখলো আমি মুসুরি সিদ্ধ করছি, তাই কাকিমা বললো আমাদেরকে একটু মুসুরি সিদ্ধ দিও। মুড়ি খাবার করেছে ওরা। এই যে কাকিমাদের জন্য নিয়ে নিয়েছি এক বাটি মুসুরি সিদ্ধ। কাকিমাদের বাড়িতে আমি এখন যাব, আর ওদের বাড়িতে মুড়িটা খাবো। আর আমি ওদের বাড়ি একবার গেছিলাম, দেখলাম কাকিমা লঙ্কা পেঁয়াজ ছাড়াচ্ছে, লঙ্কা বাটা করতে। ওদেরও মুসুরি সিদ্ধ হয়েছে, ডাল সিদ্ধ, মুসুরির যে ডালটা হয় সেই ডালটা সিদ্ধ করেছে। তো কাকিমা বললো খোসা লাগা সিদ্ধ একটু দিয়ে যেও, আর লঙ্কা বাটা নিয়ে একটু খাবে তুমি। তো যাই হোক চলো, এই যে দিয়ে আসি, আর আমি আমার মুড়িটা নিয়ে যাই, কাকিমাদের বাড়ি থেকে মুড়িটা খেয়ে আসি। আমাদের সজনে গাছটায় বেশ অনেকগুলো কচি কচি সজনে শাক বেরিয়েছে। দেখো পাতাগুলো কি সুন্দর লাগছে দেখতে। বেশ কয়েকদিন থেকেই দেখছি শাকগুলোকে।
তো বাবা হঠাৎ করে আজকে বলল যে শাকগুলো পেরে নিয়েই খাবো, দিদিকে বলল। তো দিদি গেছিলো শাকগুলো পাড়তে, দেখো শাকগুলো পেরে নিয়ে এসছে। আজকে সজনের শাক হবে, আর বাবা জানো তো খুব পছন্দ করে সজনের শাক খেতে। আর আমাদের এদিকে জানো তো সজনের শাকটা ওই ভাজা ভাজা টাইপের খায় না গো, একটু থকথকে টাইপের আর কি খায়, নরম নরম করে রান্না করে খায়। তো সজনের শাক পেরে নিয়ে এসছে। আর এই যে দেখো নেনুয়া ছিল, নেনুয়াগুলোও পেরে নিয়ে এসছে। আর নেনুয়ার সিদ্ধ না খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি দিদিকে বলছিলাম আজকে নেনুয়া সিদ্ধ করবে। তবে শুধু সেদ্ধ করলে সেই জল জল হবে, একটু একটা যদি আলু দেওয়া হয় তাহলে বেশ ভালো হবে। তো দিদি বললো ঠিক আছে তাহলে আজকে সিদ্ধ করব। তো দেখো শাকগুলো আমি এখন বেছে নিচ্ছি, আর সজনের শাক তো বাছতে একটু সময় লাগবেই। তো চলো সময় নিয়ে শাকগুলো বেছে নিই, আর তোমাদের কিছু সুন্দর সুন্দর নামগুলো নিয়ে নিই। মুর্শিদাবাদ থেকে শুক্লা বোন কমেন্ট করেছে, তোমার ভিডিওতে আমি প্রথম কমেন্ট করলাম, তোমার ভিডিওতে আমার নামটা নিও, তাহলে আমার খুব ভালো লাগবে। এই যে শুক্লা বোন, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর একজন বোন কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটা নিও, আমার নাম অচিন্ত পিঙ্কি। এই যে অচিন্ত পিঙ্কি, তোমার নামটাও নিয়ে নিলাম, আর তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো, খুব ভালো থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক, ওইদিকে আমার শাক বাছা হয়ে গেছে, শাক কেটে দিয়েছি, ধুয়ে দিয়েছি। তারপরে আরও যে সবজিপাতিগুলো কাটার ছিল সেই সমস্ত সবজিপাতি দিদিকে রেডি করে দিয়েছি, একদম কাটাকুটি করে। আর দিদি কিন্তু ওদিকে উনুনও ধরিয়ে দিয়েছে। আর এদিকে এসেছিলো মাছ বিক্রি করতে, রুদ্র বাবা মাছ নিয়েছে, ছোট ছোট দেখো বাটা মাছগুলো নিয়েছে। তো মাছ কি হয় বলো তো, সকালবেলাতে মাছটা আমিই বাছি, তো বেলা হয়ে গেল, আজকে বেলা করে বিক্রি করতে এসছে। আর যখন আমাদের গ্রামের পুকুর থেকে কিনে নেওয়া হয় বা আমাদের কোনো পুকুরে ধরে ভাগে পায়, তখন কিন্তু সকাল সকালই মাছটা বাছা হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি মাছ বাছছি আর চিন্তা করছি যে মাছগুলো ধোবো কোথায়, কারণ এখন তো কলে জল নেই, আর আমাদের আমতলাতেও জল নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা পিছনে পুকুর থাকতো, সেটাতে যেতাম, সেটাতেও জল নেই। তো মাছগুলো ধোয়ারই আর কি অসুবিধা হয়ে যাচ্ছে। তো রুদ্র বাবাকে বলবো একটু জল ঢেলে ঢেলে দেবে, ঘরে যে জলগুলো তুলে রাখা রয়েছে ওই জলগুলো দিয়ে মাছগুলো ধুয়ে নেব। দিদিকে সব সবজিপাতিগুলো কাটাকুটি করে দিলাম, মাছ বেছে দিলাম। তারপরে যেই ঘরগুলো ঝাড়ু দিতে যাব, অমনি সাব সেন্টার থেকে ফোন করলো যে আজকে যেতে হবে আমাকে সাব সেন্টারে। তো সেই জন্য হঠাৎ করে দেখো শাড়ি পরে নিলাম, হঠাৎ করে একটু রেডি হয়ে গেলাম, তারপরে এই যে বেরিয়ে পড়ছি। আর একদিক থেকে ভালো হলো টোটো ছিল বাড়িতে, কারণ ওই যে মামারা এসছে, মামারা টোটো নিয়ে এসছে। তো ওই মামার টোটোতে করেই এখন যাচ্ছি সেন্টারে। আর আগে জানো তো আমাদের এখানে ছিল, যেখানে আমরা মাঠের রাস্তা হেঁটে গিয়ে, চলো দাঁতপুর, মাঠের রাস্তা হেঁটে গিয়ে টোটো ধরতাম দাঁতপুর গ্রামে, ওখানে ছিল, ওখানটা তাই একটু কাছে। আর যেখানে যাচ্ছি আমি কোনো দিন ওখানে যাইনি, ওই গ্রাম, রেশন আনতে যাই রুদ্র বাবারা, ওখানে রেশন আনতে যেতে হয়। তো চলো, ওখানে নতুন হয়েছে আমাদের সাব সেন্টার, যাই দেখি কি বলছে, কেন রাখছে কিছু বুঝতে পারছি না, করে ফোন করে বললো যাওয়ার জন্য, তাই যাচ্ছি। এই যে দেখো চলে এসেছি আমাদের নতুন সুস্বাস্থ্য কেন্দ্রতে। আমি কিন্তু কোনো দিন এখানে আসিনি, এই প্রথমবার এলাম। রুদ্র যখন হয়েছিল, যখন যেতে হতো, তখন ওই যে ওখানে ছিল, ওখানেই যেতাম, রুদ্রকে ইঞ্জেকশন দেওয়ার জন্য ওখানেই যেতাম। তো চলো ভিতরে যাই, কি বলছে দেখি। সেন্টারে এসেছিলাম, কাজ হয়ে গেল, প্রেশার চেক করলো, হাইট দেখলো, আর ওজন ওজন যা ছিলাম তাই আছি গো। তুমি বলছো খারাপ লাগছে, আমারও শরীরটা দুর্বল লাগছে, ওজন করলো আগে যা ছিলাম সেরকমই আছে, ঠিকই আছে। তাড়াতাড়ি হয়ে গেল, আর একদম ফাঁকা ছিল, বললাম না হুট করে আর কি বললো, হুট করেই চলে এলাম। আর ছুটির সময়ও হয়ে গেছে, এখন মর্নিং চলছে তো, মানে 12টা পর্যন্ত থাকবে, তাও আমার জন্য 12:30 পর্যন্ত থাকলো। এই যে খারাপ রাস্তায় আসতে, আমি বললাম এসে খারাপ রাস্তায় আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। চলো, এতক্ষণ দেওয়ার টোটো চালাচ্ছিল, মানে যখন গেলাম তখন দেওয়ার চালাচ্ছিল, এখন দেখো রুদ্র বাবা চালাচ্ছে। রুদ্র বাবা কিন্তু চালাতে পারে, তো ও মানে চালিয়েছে, আমি চেপেছি, এমন কোনো দিন হয়নি, এই প্রথমবার বর টোটো চালাচ্ছে, আর আমি টোটোয় বসে আছি, রুদ্রর বাবাই চালাচ্ছে। তুমি ওকে পিছনে দিলে ভালো হতো, মনে করছে ওই চালাচ্ছে, বুঝলা? ও সমু, পিছনে চলে এসো। এই যে তাহলে অনেকেই তো কমেন্ট করে বলে রুদ্র বাবা, যে রুদ্র বাবাকে একটা টোটো কিনে দাও, রুদ্র বাবাকে একটা টোটো কিনে দাও, রুদ্র বাবা টোটো চালাবে। তো সত্যি এবার একটা সমু, তোমার দাদাকে এবার একটা টোটো কিনে দিতে হবে তো নাকি? টোটো চালাতে পারছে ভালোই, বেশ। বন্ধুরা শুনলে তো, রুদ্র বাবা বলছে এবার একটা টোটো কিনতে হবে, তো রুদ্র বাবাকে একটা টোটো কিনে দিতে হবে, এই যে ভালোই চালাতে পারছে।
আর এই যে এখন ভালো রাস্তাতে এসছি, আর তখন আবারে যাওয়ার সময় কি কষ্ট হচ্ছিল, আসার সময় তো ওই রাস্তায় পার হয়ে এসছি। তবে ভিডিও করলাম না, কারণ এত নড়ছে মোবাইল, হাত মানে সমান হয়ে থাকছে না, এত খারাপ রাস্তা। এই যে দুই দিকে হচ্ছে মাঠ, আর মাঝখানে আমরা যাচ্ছি। ঠান্ডা ঠান্ডা বাতাস আজকেও আছে, বলো, বেশ আরাম লাগছে। বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে দেখছি দিদি রান্না বান্না হয়ে গেছে, আর দিদি হাঁড়ি কড়াই সব কিছু মাজা ঘষাও করে নিয়েছে, সবাইকে খেতে দিচ্ছিল। তো আমরা এলাম, এসে হাত মুখ ধুলাম, কাপড় ছাড়লাম, তারপর দেখো আমিও খেতে বসে পড়লাম। আর আজকে দিদি রান্না করেছে ওই যে নেনুয়া দিয়ে আলু দিয়ে সিদ্ধ, আর সজনে শাক করেছে, আর করেছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে। খাওয়া দাওয়া করার পর বেশ অনেকক্ষণ শুয়েছিলাম, এখন ওই বিকেল 5টা মতো বাজছে। তো এইমাত্র উঠলাম, তো উঠেও আমি একটু বাইরের দিকে বসেছিলাম আর কি, চোখে মুখে জল নিলাম, দিয়ে বাইরের দিকে বসেছিলাম। তারপরে চুলটা আমি আঁচড়ে নিলাম, তারপরে দেখছি মা উঠলো। তো মা উঠলো, তারপর দেখো মায়ের চুলটা আঁচড়ে দিচ্ছি। আর মায়ের চুলটা কাটাতে বেশ ভালোই হয়েছে, তাড়াতাড়ি আর কি বিনুনি করাও হয়ে যাচ্ছে। মানে এত বড় লম্বা হয়েছিল, মানে ঠিকঠাক বিনুনি করাই হতো না, যেন একদিকটা এত ছোট হয়ে যেত, একদিকটা এত বড় হয়ে থাকতো, এরকম হতো আর কি। তো দেখো বেশ ভালো লাগছে, সমান হয়ে কাটাও হয়েছে, আর তাড়াতাড়ি কিন্তু বিনুনি করাও হয়ে যাচ্ছে। তো যাই হোক, মায়ের চুলটা দেখো বিনুনি করে দিলাম। আর তোমরা তো দেখোই সবসময় মায়ের চুলটা বিনুনি করে ওই আর কি গার্ডার দিয়ে একটু তুলে রাখা হয়। দেখো বিনুনি করলাম, তারপরে চুলটা গুটিয়ে দিলাম, গার্ডারটাও লাগিয়ে দিলাম। চলো, সিঁদুরটা নিয়ে আসা হয়নি, সিঁদুরটা নিয়ে এলাম আবার। চলো এখন সিঁদুরটা পরিয়ে দেব। আর এখন তো সন্ধ্যা হতে অনেকটাই বাকি আছে, একটুখানি বাইরে সিঁড়ির দিকটাতেই বসে থাকবো। সন্ধেবেলায় দুই কর্তাগিন্নিতে লেগে পড়েছি কাজে। কালকে আমরা যাব বেড়াতে, তো সেই কারণে বাড়িতে লালির জন্য অনেক অনেক খড় কেটে রাখা হবে। তো তাই দেখো রুদ্র বাবা খড় কাটতে শুরু করেছে। আর তোমরা তো জানোই বাবা চোখে অপারেশন করেছে, বাবা এখন খড় কাটতে পারবে না। আর পারলেও রুদ্র বাবা কাটতে আর কি দেয় না, রুদ্র বাবাই খড় কাটে। তো আজকে সকালবেলায় প্রত্যেক দিন যেমন খড় কাটে সেরকম এক বস্তা খড় কেটেছিল, সেটা তো প্রায় শেষ হয়েই গিয়েছে, অল্প একটু আছে। তো কয়েকটা দিনের জন্য আমরা বেড়াতে যাব, তাই অনেক কিন্তু খড় কেটে রাখতে হবে। তাই রুদ্র বাবার অনেক খড় কাটা হয়ে গেছিলো, আমি ভাবলাম তাহলে ভরে দিই। আমি বসেই ছিলাম এখানে চেয়ারটা নিয়ে, বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, বসেছিলাম। তাই আমি ভাবলাম আমি তাহলে ভরে দিই, তাহলে ওর একটু সহজ হবে, কখন থেকে খড়গুলো কাটছে। আর ওরও বলছে নাকি মাজায় খুব ব্যথা, তো মাজায় ব্যথা নিয়ে ওকে কাজগুলো করতে হচ্ছে। আবার এদিকে ইঁদুরে আবার কাজ বাড়িয়ে দিয়েছে। খড়গুলো ছাড়ানোর সময় কি হয়েছে জানো তো, ওই যে বাঁধা যেটা থাকে, খড়গুলো আটি করে বাঁধা থাকে, ওই বাঁধনগুলো ইঁদুরে কেটে দিয়েছে, যে খড়গুলো এলোমেলো ছিল ওগুলো আবার বাঁধলো। তো যাই হোক, আজকে অনেক খড় কাটতে হবে। তো রুদ্র বাবা কাটছে, আর আমি দেখো বস্তার মধ্যে ঢুকিয়ে রাখছি। আর এখানে অনেকগুলো খড় দেখছো, এগুলো যদি চাপাচাপি করে বস্তায় ভরে রাখা হয় না, দুটো বস্তা ভর্তি হয়ে যাবে, তার থেকে বেশি হবে না। তাই রুদ্র বাবা আমাকে জিজ্ঞাসা করছে এতে হবে না বলো, আরও খড় ছাড়াতে হবে। তো পরে আবার আরও খড় ছাড়িয়েছিল কুট থেকে, তারপরে আবারও কেটেছিল, অনেক ক বস্তা খড় কাটা হয়েছিল। আর এই যে মানে ক্যারেটটা নিয়েছে, এখানে যে গোড়ার দিকেরগুলো থাকে আর কি, মাটি মাটি লেগে থাকে মোটা মোটা, সেগুলো তো গরুতে খায় না, তো সেগুলো ওইটার মধ্যে রাখছে, তাহলে ফেলতে সুবিধা হবে আর কি। তো যাই হোক, চলো এই বস্তাটা গাদাগাদি করে তো আমি অনেকগুলো ভরে নিলাম। তো আবারও আর একটা বস্তা নিয়ে আসবো, দিয়ে আর একটা বস্তাতে ভরে নেব। তো যাই হোক, একটা বস্তায় খড় ভরলাম, তারপরে ওই যে দেখো আর একটা বস্তা আছে, ওই বস্তাটাতেও খড় ভরে নেব। তো এই যে খড়গুলো আছে এটাতেই ধরে যাবে, তাই রুদ্রবাবা বলছে আরও খড় কাটতে হবে, বলো আরও অনেক বস্তা খড় কেটে রাখতে হবে। আর এদিকে বেশ আনন্দে আনন্দে আছি, কারণ বেড়াতে যাব, ঘুরতে যাব, সেই কারণে আনন্দ করে আর কি কাজগুলো করছি, দুজনে গল্প করছি, কাজ করছি। আর দেখো স্বামী স্ত্রী দুজনে মিলে যদি যে কোনো কাজই করা হয় না, তাহলে কিন্তু সেই কাজে মানে কোনো বিরক্তি লাগে না, বেশ ভালোই লাগে, তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় গল্প করতে করতে। আর এদিকে দেখো বেশ বাতাস দিচ্ছে, ওই যে দেখো পেয়ারা গাছটা কেমন নড়াচড়া করছে, বুঝতেই পারছো কত সুন্দর বাতাস দিচ্ছে। তো রুদ্র বাবা দেখো একটু গুছিয়ে গুছিয়ে দিচ্ছে, মানে এদিকে আগিয়ে আগিয়ে দিচ্ছে। অনেক খড় কাটা হলো গো, তোমরা তো দেখছিলে, প্রথমে আমি ভরছিলাম, তারপরে আবার রুদ্র বাবা কেটেছিল, আবার ভরেছি। এই যে দেখো 5 বস্তা খড় কাটা হয়েছে। তো রুদ্র বাবা শ্বশুরবাড়ি যাবে, তো সেই জন্য 5 বস্তা দেখো খড় কেটে রাখলো। তবে খড়গুলো এখানে রাখলে হবে না, ওই ভিতরটায় ভরে রাখতে হবে, নইলে এখানে তো বৃষ্টি পড়লে ভিজে যাবে। তো এখান থেকে আবার রুদ্র বাবা ওই ভিতরটায় ভরে রাখবে। রুদ্রর বাবার সব খড় কাটা হলো, তারপরে সব কিছু গোছানো হলো, বস্তায় ভরে রাখা হয়েছে।
ঝাড় দিয়ে জায়গাটা পরিষ্কার করা হয়েছে। আর এখন রুদ্রর বাবা, আমি, রুদ্রও যাচ্ছে, ও যাবো না বলছিল, দিয়ে আবার যাবো বলছে। তো আমরা যাচ্ছি এখন এই যে বাজার করতে। ব্যাগ নিয়ে নিয়েছি, ওই যে যে দেওর আর কি হাটে যায়, ওই দেওরের কাছে দেখি কি আছে। বাড়িতে আলু নেই, আলুটা তো নিতেই হবে। আর কি সবজি আছে দেখি, যাই নিয়ে আসি। চলো যাই নিয়ে আসি। আর এদিকে সামনে হরিনাম হচ্ছে, আমাদের এদিকে রাস্তার দিকে যাই প্রত্যেক দিনে, প্রণাম করি, প্রণাম করলাম, হরিনাম চলে গেল ওইদিকে। এখন ওই যে একটা কাকাদের বাড়িতে হচ্ছে। তো চলো দেখি কি সবজি আছে, সবজি বাজার করে নিয়ে আসি, কারণ কালকে তো আমরা যাব। তো সেই জন্য রুদ্র বাবা দোকানে গেছিলো, দোকানে কী কী লাগবে সব কিছু এনে দিয়েছে। আর সবজি বাজারে এখন যাচ্ছি, যা লাগবে এনে দেবো সব কিছু আর কি। তো সেই জন্য সব কিছু এনে দিয়ে আর কি যাবো। কাজকর্মগুলো গুটিয়ে দৈবকী দেখো, একদম আলমারি খুলে ফেলেছে, শোকেস খুলে ফেলেছে। এখন জামা, শাড়ি, মানে যাবতীয় জিনিসগুলো বার করছে। মানে আমরা একটা জায়গায় যাব, তো তারই আর কি মানে তোড়জোড় শুরু। মানে কালকে যাব, সেই জন্য তোড়জোড় শুরু। আর সব কিছু আগে আমরা কাজগুলো গুটিয়ে নিলাম, মানে সব কিছু করে নিলাম। তারপরে দৈবকী লাগলো জামা কাপড়গুলো বের করার জন্য। এই দেখো কত পড়েছে, দেখো এখানে করে বের করা আছে, নিচে বের করে দেখো গুছিয়ে রেখেছে। আর এই যে দেখো রুদ্রসোনা এখন শুয়ে আছে। আর আমি একদম সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। তো রুদ্রগুলো প্রথমে গুছিয়ে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে আবারও শুরু করলাম গোছাতে, কারণ এখনও আমার গোছানো হয়নি, আর রুদ্র বাবার গোছানো হয়নি। আমারটাতে আমার কোনো সমস্যা হয় না, রুদ্রটাতেও আমার হয় না, যে ওকে যেটা পরাবো সেটাই হবে। কিন্তু রুদ্রর বাবারটাকে নিয়ে আমার খুব সমস্যা হয়। ওকে জিজ্ঞাসা করি যে কোনটা পরবে বলো, কোন প্যান্টটা নেবো, কোন জামাটা নেব। ও শুধু বলবে যেটা নেবে সেটা নাও। পড়ার সময় বলবে এটা আনোনি, ওইটা আনোনি। তো ওকে জিজ্ঞাসা করে করে করতে হয়। ও বাইরের দিকে কাজ করছিল, সেই জন্য ওরটা আগে গোছায়নি। তো এবার ও আছে, ওকে জিজ্ঞাসা করে করে কোন জামাটা পরবে না পরবে সেটা জিজ্ঞাসা করে আর কি গুছিয়ে নিচ্ছি। তো সাদা জামাটা নিলাম, সাদা জামাটা পরলে আবার একজন আবার কমেন্ট করে, কেউ কেউ কমেন্ট করে যে সাদাই পরে রুদ্র বাবা, শুধু একই জামা পরে। দুটো সাদা জামা আছে, দুটো আলাদা কাপড়ের। একটা একটু মানে সিল্ক সিল্ক ভাব আছে, এটা একবারে পিওর কটন সুতির, এটা এটা পরে আরাম আছে। তো দেখি দুটোর মধ্যে একটা নেব, দুটো সাদাই নেব না, আর একটা পরে যাবে। আর গরমে বাড়িতে পরার জন্য গেঞ্জি নিলেই যথেষ্ট, বাড়িতে জামা পরে থাকতে পারবে না, এত গরম পড়েছে। তাও দুদিন একটু ঠান্ডা ঠান্ডা আর কি আবহাওয়া আছে। তো যাই হোক, রুদ্র বাবাটা গুছিয়ে নিই, তারপরে আমারগুলোও গুছিয়ে নেব। তো চলো তাহলে আমি গুছিয়ে নিই। আর আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না, এখানে বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটাই অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভাগে।